ফাইন্যান্স অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসমাইল সেরিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি ব্যবসায়ীদের অনিয়ম নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা। ব্যবসায়ী কর্মকাণ্ড পরিচালনায় সরকারের বেশ কিছু সংগঠন সরাসরি যুক্ত রয়েছে। এসব সংগঠন যেমন বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, কাস্টমস কর্তৃপক্ষ, এনবিআর ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সহযোগিতা করে থাকে। একইভাবে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ব্যবসা বাণিজ্য উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে। ইদানিংকালে নানান ঘটনার কারণে যেমন নারায়ণগঞ্জ হত্যা, শিল্পাঞ্চলে অবরোধ, ভাঙচুর এসবের কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ভূমিকা রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরাসরি ব্যবসা বাণিজ্যে জড়িত না থাকলেও অর্থনৈতিক ও ব্যবসা বাণিজ্য উন্নয়নে বড় ধরনের ভূমিকা পালন করে থাকছে। আর চোরাচালান নিয়ন্ত্রণ, ভেজাল নির্মূলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক ভূমিকা রয়েছে। আজ আমরা এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন বেনজির আহমেদ, পুলিশ কমিশনার। দর্শক, সরাসরি চলে যাচ্ছি আমরা আজকের অনুষ্ঠানে। আপনাদের স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সারা বাংলাদেশ আপনাদের দিকে তাকিয়ে আছে এবং পুলিশের যে বর্তমান ইমেজের জায়গাটি কিন্তু সাধারণ মানুষের কাছে আস্থার একটি জায়গা তৈরি করেছে। এমন একটি আস্থার জায়গা যখন তৈরি করলো, আপনি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন, সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাইবো যে পুলিশ আসলে অর্থনৈতিক কর্মকাণ্ডে কিভাবে ভূমিকা রাখছে। আমার মতো দেশ যেটা ডেভেলপিং নেশন, এখানে আসলে পুলিশের সব জায়গাতেই রোল রয়ে গেছে। এটি অবশ্য একটা ভিন্ন ধরনের ভূমিকা ইন কন্ট্রাস্ট ইন কম্পারিজন উইথ দি ডেভেলপড নেশন। ওখানে কিন্তু পুলিশের ব্যাপক ভূমিকা আছে সমাজে। আমাদের এখানে যেটা হচ্ছে যে আমরা জানি যে আমরা একটা টেক অফ স্টেজে আছি ইন টার্মস অফ ইকোনমি এন্ড এভরিথিং। তো সেটা করতে হলে তো অবশ্যই আমাদের ডিসিপ্লিন সোসাইটি দরকার, স্টেবল সোসাইটি দরকার, সিকিউর সোসাইটি দরকার। যদি আমার এখানে শান্তি থাকে, শৃঙ্খলা থাকে, আমাদের স্টেবিলিটি থাকে, তাহলে কিন্তু ট্রেড কমার্স ফ্লারিশ করবে। আমাদের দেশে গুরুত্বপূর্ণ হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই, সেটি আসবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, শিল্পায়ন হবে, এবং এগুলো হলে কর্মসংস্থান হবে, কর্মের সুযোগ তৈরি হবে এবং বেকার যুবকেরা কাজ পাবে। এটা যদি সম্পন্ন করতে পারি আমরা, তারপরে আবার তৈরি হবে হচ্ছে যে রিসার্চের সুযোগ তৈরি হবে এবং তখন আমরা এই যে এখন আমরা যেরকম এক ধরনের মৌলিক পণ্য উৎপাদন করি, তখন এর থেকে হায়ার প্রোডাক্টে যাব আমরা, তারপর একসময় হাইটেক প্রোডাক্টে যাব। তো এটা একটা প্রক্রিয়া। তো এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা যাব এবং এর মূল লক্ষ্য, মোদ্দা কথা হচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন। তো সে কারণে এই ক্ষেত্রে আমরা জানি যে আমাদের এই বিভিন্ন কারণে আমাদের দেশে কিন্তু সামাজিক বিশৃঙ্খলা আমরা মাঝে মাঝে দেখি, বিভিন্ন গোষ্ঠী এই ধরনের সমস্যা তৈরি করে। তারপরে যেটা হচ্ছে যে এই যখন ডেভেলপিং পর্যায়ে থাকে একটা নেশন, তখন অনেক ধরনের আনহোলি কম্পিটিশন তৈরি হয়, অনেক ধরনের বিজনেস ম্যানিপুলেশন তৈরি হয়, যেটি ক্ষেত্রেও আমাদের এক ধরনের ভূমিকা রয়েছে। আমাদের থিঙ্ক অ্যাবাউট দি গার্মেন্ট সেক্টর। এখানে আমরা দেখি যে আমাদের একটা বিশাল একটা থ্রাস্ট সেক্টর, গার্মেন্ট সেক্টর। আমাদের প্রায় 14 থেকে 16 বিলিয়ন ডলার এখানে আমাদের এক্সপোর্ট আছে। যখন এই গার্মেন্ট সেক্টরে যখন অশান্তি দেখা দেয়, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অশান্তিগুলো হচ্ছে আরো প্রতি অশান্তি বাইরে থেকে ইন্ডিউস করা হয়, এবং সেক্ষেত্রে আমাদের এই যে একটা সম্ভাবনার খাত, এবং যেখানে আমাদের প্রায় 5 মিলিয়ন পিপল কাজ করে, সেটি মাঝে মাঝে ধ্বংসের প্রান্তে দেখি আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এবং এই যে বিষয়টা, সেখানে আপনারা দেখবেন যে গত কয়েক বছর ধরে এখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তৈরি করা হয়েছে। করার পরে যেটা হয়েছে যে গার্মেন্ট সেক্টর এখন অনেক বেশি স্টেবল। এখানে একটু আমার প্রশ্ন রয়েছে, আপনি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কথা যখন তুললেনই, গার্মেন্ট সেক্টরকে ডেভেলপ করার জন্য আপনারা ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে দিয়েছেন, কিন্তু অনেক জায়গায় কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নিয়ে প্রশ্ন রয়েছে যে তাদের সহযোগিতা কতটুকু পাওয়া যায়। আসলে কি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আসলে সহযোগিতা করতে পারছে, নাকি আরো বেশি পুলিশের দরকার রয়েছে এই মুহূর্তে? আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশগুলোর মধ্যে কাজ করছে আশুলিয়া, নারায়ণগঞ্জ বেসড, এখানেই কাজ করছে। এটা যদি আমরা এক্সপান্ড করতে পারি, তাহলে হয়তো অন্যান্য জায়গাও শিল্পগুলো নিরাপত্তা দিতে সক্ষম হবে। তবে যেখানে যেখানে কাজ করছে সেখানে ভালো ফলাফল পাওয়া গেছে। ইন্ডাস্ট্রিয়াল আনরেস্ট, স্পেশালি ইন দি গার্মেন্টস সেক্টরে, এটা কমেছে, আমাদের এক্সপোর্ট বেড়েছে। যখন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ছিল না, সেই তুলনায় কিন্তু আমাদের এক্সপোর্ট এখন অলমোস্ট ডাবলের কাছাকাছি হয়েছে। ফলে একটা ভিজিবল ইম্প্যাক্ট তৈরি হয়েছে। এটা যখন প্রথম আমরা শুরু করি, তখন ধারণা হয়েছিল এরকম, এটা বোধহয় মালিকের স্বার্থ দেখবে।
তো এই কারণে আমরা তখন যারা ওয়ার্কার, শ্রমিক নেতৃবৃন্দ, তাদের কাছ থেকে এক ধরনের ডাউটও আমরা পেয়েছি। কিন্তু আমাদের লক্ষ্য ছিল মূলত কোন একটা গোষ্ঠীর স্বার্থ নয়, এই ইন্ডাস্ট্রির স্বার্থ দেখা, যেখানে মালিক, শ্রমিক, ফ্যাক্টরি ইটসেলফ সব মিলিয়ে এটা হলিস্টিক ভিউ, এবং সেই হলিস্টিক ভিউ ধারণ করার কারণে কিন্তু এখন দেখবেন যে মালিকরাও খুশি এবং শ্রমিকরাও খুশি। শ্রমিকদের কমপ্লেন থাকলে দে ক্যান গো টু দি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, মালিকদের সমস্যা থাকলে তারা যেতে পারে। এবং আমরা এখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যে টেকনিকে কাজ করে, যেখানে শক্তি ব্যবহার থেকে বেশি নেগোসিয়েশন, মোটিভেশন, গুড অফিস, এগুলো ব্যবহার করে তারা বেশি কাজ করে। আর এই কারণেই আমরা একটা ভালো ফলাফল পেয়েছি। কিন্তু সবকিছুর মধ্যে মানুষ একটা নতুনত্ব খোঁজে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক কাজ করছে, কিন্তু বাংলাদেশের মানুষের চাহিদারও কিন্তু শেষ নেই। প্রতিদিনই তাদের চাহিদাও বাড়ছে। তারা চায় পুলিশ আরো আপন হোক, আরো কাছে আসুক। আর সেই জায়গা থেকে আমরা দেখছি সরাসরি আপনারা নিজে থেকে দায়িত্ব নিয়ে ফরমালিনকে আপনারা নির্মূল করার জন্য যে দায়িত্ব নিয়েছেন, এটি সাধারণ মানুষের কিন্তু অনেক কাছে চলে গিয়েছে। সেই জায়গা থেকে সাধারণ মানুষ কি আশা করতে পারে যে ফরমালিন একেবারেই বাজার থেকে থাকবে না? আমি তো মনে করি যদি আমরা ঐক্যবদ্ধ হই জাতি হিসাবে, তাহলে এটি থাকবে না। আমরা নিশ্চিত, আমাদের এই বিশ্বাস রয়েছে, আস্থা রয়েছে যে জাতি হিসেবে আমরা যখন ঐক্যবদ্ধ হয়েছে তখন আমরা অনেক অসম্ভবকে সম্ভব করতে পেরেছি। আপনাদের 1971 সালে মাত্র 9 মাসের যুদ্ধে কিন্তু একটা মহাপরাক্রমশালী সেনাবাহিনীকে আমাদের দেশের মানুষ পরাজিত করেছে, লুঙ্গি পরা খালি গায়ের মানুষ। এবং কারণ করতে পেরেছিল, কারণ বিকজ তারা ঐক্যবদ্ধ হয়েছিল। তো এরকম আমরা দেখব যে অনেক অনেক ক্ষেত্রে কিন্তু যখনই আমরা ঐক্যবদ্ধ হয়েছি, ঐক্যমতে পৌঁছেছি, তখন আমরা অনেক কিছু অর্জন করতে পেরেছি। এখন এই যে ফরমালিনের বিষয়ে আমরা জানি যে এটি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে জাতীয় আতঙ্কে পরিণত হয়েছিল এটা, এবং এক পর্যায়ে মানুষের মধ্যে আমি এক ধরনের হতাশা লক্ষ্য করেছি আমরা, যে কারো বোধহয় কিছু করার নেই। হ্যাঁ, এটা বোধহয় আমরা সারেন্ডার করেছি এই ধরনের একটা বিষয়ের কাছে। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, এটি আসলে এক ধরনের সামাজিক গণহত্যা, নীরব হত্যা। এটা যারা এই ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, এইভাবে ক্ষুদ্র ব্যবসায়িক স্বার্থ, কিছু বেশি অর্থ উপার্জনের চেষ্টা, শুধুমাত্র এই যে অর্থ লিপ্সার কাছে আমরা দেখেছি যে এন্টায়ার জাতি জিম্মি হয়ে পড়েছিল, এন্টায়ার জাতির প্রাণ, এন্টায়ার জাতির স্বাস্থ্য, জীবন বিপন্ন হওয়ার উপক্রম হয়েছিল। এবং সেই যে জায়গাটা, সেখানে আমরা মনে করেছি যারা এখানে কিছু একটা করা দরকার, কারণ সমস্ত দেশের মানুষ চাচ্ছিল একটা উত্তরণের পথ। সে কারণে আমরা সরকারের তরফে মনে করেছি যে এখানে আমরা বোধহয় যদি ঐক্যবদ্ধ হই কিছুটা করা যেতে পারে। কারণ আপনি বলতে চাচ্ছেন যে উত্তরণের পথ আর সুন্দর সময় অপেক্ষা করছে সাধারণ মানুষের জন্য, যেখানে এখন মনে হয় ফল খেলেই মনে হচ্ছে বিষ খাচ্ছে, যার কারণে কিন্তু ভয় কেউ ফল খেতে পারছে না। এখন সব ফলের সিজন, কেউ কিন্তু ফল কেনার জন্য, যারা ভালো ফ্যামিলি তারা চিন্তা করছে না বাংলাদেশের ফল তারা খাবে না, তারা বাইরে যাচ্ছে, যখন বাইরে সময় কাটাচ্ছে তখন তারা বাইরের ফল খাচ্ছে। এই জায়গাটা থেকে সরে আসা মানুষকে কিভাবে আবার বাংলাদেশের ফলের দিকে এগিয়ে নিয়ে যায়? শুধু ফল না, আপনি দেখেন খাদ্যে বিভিন্ন রকম ভেজাল, রং মিশানো, এরপর মাছের মধ্যে ফরমালিন দেওয়া, বিভিন্ন সময় কিন্তু এটি করা হচ্ছে। খাদ্যে বিষ রয়েছে আর কি, মুশকিল হচ্ছে যে খাদ্যে বিষ, এবং এই বিষটা শুধুমাত্র যে প্রসেসিং পর্যায়ে বা বিপণন পর্যায়ে তা কিন্তু নয়, উৎপাদনের প্রতিটি পর্যায়ে কিন্তু খাদ্যে বিষ মেশানো হচ্ছে, কিছুটা জ্ঞাতে, কিছুটা অজ্ঞাতে। কিছুটা কৃষক জানেন না তাই করেন, কিছুটা কৃষক হয়তো জেনে শুনে করছেন। তো সেক্ষেত্রে আমাদের মনে হয় সমন্বিত উদ্যোগের প্রয়োজন আছে। আমরা এখন বলছি এবং সুপারিশ করছি যে আমাদের খুব দ্রুত একটি জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করা দরকার, যাতে করে একটা সিঙ্গেল আমব্রেলার নিচে সবগুলো প্রতিষ্ঠান কাজ করতে পারে এবং কাজ করে আমাদের এই খাদ্য নিরাপদ খাদ্য আমরা যাতে করে খেতে পারি বা বাজারে বিক্রি হতে পারে, বিপণন হতে পারে, সেই লক্ষ্যে তারা কাজ করতে পারে। এখন বিভিন্ন সংস্থা বিভিন্ন জায়গায় কাজ করছে। বাংলাদেশে আসলে খাদ্য নিরাপত্তার যে বিষয়টি, এই দায়িত্ব দেওয়া আছে মূলত স্থানীয় সরকারকে। পৌরসভাতে স্যানিটারি ইন্সপেক্টর নামে একটা পদ আছে, মূলত এই জনপ্রতিনিধিরা হচ্ছে আমাদের খাদ্য নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ। কিন্তু বিভিন্ন কারণে আমরা দেখেছি যে স্থানীয় সরকার কর্তৃপক্ষ ঠিকই দায়িত্বটা পালন করতে পারছেন না, হয়তো তাদের অসুবিধা রয়েছে।
থাকলেও আমি মনে করি যেহেতু তারা সরাসরি জনপ্রতিনিধি, স্থানীয় সরকার, তাদের উচিত ছিল এই জায়গাটাকে শক্তিশালী করা। কিন্তু মানুষ কিন্তু কখন গিয়ে নিজের নিরাপত্তার কথা চিন্তা করতে গিয়ে আশেপাশে চিন্তা করে যে কার কাছে আমি সাহায্য পাবো, সেই জায়গায় কিন্তু মানুষ কাউকে খুঁজে পায় না যে আমি কাকে গিয়ে আমার কথা জানাবো, আমার নিজেদের কথা জানাবো। সেই জায়গা থেকে যখন সে দেখছে যে একই জিনিস খাবার পরে তার ফ্যামিলিতে সমস্যা হচ্ছে, বা জিনিসটা তো হয়তো ফরমালিন নেই, অসাধু ব্যবসায়ীর জন্য আসল ব্যবসায়ী যারা তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর সেই জায়গা থেকে আপনারা একদম ফরমালিনের উৎপত্তি যেখান থেকে ইম্পোর্ট হচ্ছে এবং আসছে, সেখান থেকে আসলে আপনারা কি চেষ্টা করছেন যে যাতে ব্যবসায়ীরা আমরা কথা বলছি, আমরা আমাদের দেশে গড়ে 50 থেকে 60 টনের ফরমালিনের চাহিদা আছে ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য, কিন্তু আমাদের দেশে আমদানি হচ্ছে 5 থেকে 600 টন। মানে বাকি ফরমালিন গুলো মূলত আমাদের নীরবে হত্যার কাজে ব্যবহৃত হচ্ছে, স্লোলি। তো সে কারণে আমরা চাই যে ফরমালিনের উপর নিয়ন্ত্রণ আরোপ করা, ইম্পোর্টের উপরে। আমরা রিকমেন্ড করেছি যে দিস ক্যান বি ইম্পোর্টেড বাই টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, যেটি সরকারি প্রতিষ্ঠান, এবং বিভিন্ন যারা ইন্ডাস্ট্রিয়াল ইউজ করেন, ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ, ল্যাবরেটরিজ, হসপিটালস, তারপরে ফার্নিচার শিল্পে এটা ব্যবহৃত হয়, তারা যাদের এটা প্রয়োজন তারা সরাসরি পারমিটের মাধ্যমে টিসিবি থেকে সংগ্রহ করতে পারে। কিন্তু তারা যদি পারমিট করে টিসিবি থেকে সংগ্রহ করে এবং তাদের কাছ থেকে যদি আবার ব্যবসায়ীরা এটাকে নিয়ে যায়, সেই জায়গা থেকে তো কিছু করার থাকবে না। এখন একটা ল্যাব কিন্তু 5 টনের পারমিটের জন্য আবেদন করতে পারে না, কারণ ল্যাবে 5 টন প্রয়োজন নাই। তো এটা তখন উই ক্যান কন্ট্রোল, দি গভর্নমেন্ট ক্যান কন্ট্রোল ইট, যে আসলে যদি হসপিটাল বলে যে আমাদের 10 টন বা 50 টন ফরমালিন আমাদের দিতে হবে, তখন বুঝতে হবে ইটস নট দেয়ার রিকোয়ারমেন্ট। মানে একটা ল্যাবরেটরি, সেখানে তো আর প্রতি বছর 10 টন 5 টন ফরমালিনের প্রয়োজন নাই, মেবি দ্যাট 20 কিলো বা 10 কিলো ফরমালিন দরকার প্রয়োজন হতে পারে। তো যদি আমরা এটা করতে পারি তাহলে এক্ষেত্রে একটা কার্যকর নিয়ন্ত্রণ স্থাপিত হবে। আর যেটা আমরা মনে করি যে আসলে যদি এই যে আমরা অনেক সময় দেখেছি আমরা রাস্তার পাশে টমেটো স্তূপ করে রেখে প্রকাশ্যে সেখানে কেমিক্যাল স্প্রে করা হচ্ছে পাকানোর জন্য মানুষের সামনে। এখন আমরা দেখছি কিন্তু কেউ সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করছে না। তো এই যে এখানে বোধহয় আমাদের একটা এখানে আমার একটি বড় প্রশ্ন রয়েছে যে পুলিশ কারো শত্রু না, পুলিশ মানুষের বন্ধু, এবং পুলিশ কখনো চায় না অর্থনৈতিকভাবে এ সকল ফল, এ সকল খাদ্য নষ্ট হয়ে যায়। সেই জায়গা থেকে পুলিশ অভিযান করছে এবং ব্যবসায়ীরা অভিযোগ করছে যে এই অভিযানের ফলে তাদের কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে যদি পুলিশ নিজেরাই ব্যবসায়ীদেরকে আহ্বান করে, আসুন আমরা বসে আলোচনা করি, দেন সমাধানের পথ খুঁজে বের করি। অনেক ব্যবসায়ীরা বলছেন যে আমাদেরকে কেন ডাকছে না, আমরাও কথা বলতে চাই, আমাদের কথাগুলো জানাতে চাই, আপনারা কেন সেটি করছেন? আমরা বসেছি তাদের সঙ্গে, এই যে ব্যবসায়ী বলেছেন তিনি জানেন না বিষয়টা, আমরা বসেছি এবং এটা বসে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, এখানে তারা সব ব্লেম গেম করে। মিনিং যে যিনি খুচরা বিক্রেতা তিনি বলেন যে আমি তো এটা ফরমালিন ইনডিউস করিনি, এটা করেছে আড়তদার বলেন না আমি তো করিনি, এটা আমি যেখান থেকে মোকাম থেকে নিয়ে এসেছি সেই পাইকার দিয়েছে, পাইকার বলেন না আমি তো করিনি, এটা করেছে যে উৎপাদক কৃষক সে করেছে। তো এই যেটা ব্লেম গেমের চক্করে তারা আমাদেরকে ফেলে দেয়। তো সে কারণে আমরা এটা যাব না। আমরা কেন যাব? যিনি ব্যবসা করছেন তার দায়িত্ব, নৈতিক দায়িত্ব, তার পেশাগত দায়িত্ব, এবং এদেশের মানুষ হিসেবে তার কর্তব্য যে তিনি যে ফলটা বিক্রি করছেন, সবজি বিক্রি করছেন, মাছ বিক্রি করছেন, তাকে নিশ্চিত হয়ে বিক্রি করতে হবে দিস ইজ সেফ ফর হিউম্যান কনজাম্পশন। তিনি যদি না করেন তিনি নৈতিক অপরাধ করলেন, তিনি সামাজিক অপরাধ করলেন, তিনি এদেশের মানুষ হিসেবে নাগরিক কর্তব্য ব্যবহার করলেন, একই সঙ্গে তিনি অপরাধ মানে ফৌজদারি অপরাধ করলেন। তিনি কেন এটা করছেন? আমার কথা হলো যিনি খুচরা বিক্রেতা তিনি কেন নিশ্চিত হচ্ছেন না যে তার এই সবজি কিংবা মাছ কিংবা ফল এটাতে কোনো দূষিত পদার্থ আছে কিনা তার তিনি জানছেন না কেন? যিনি আড়তদার, যিনি বিক্রি করছেন খুচরা পর্যায়ে, তিনি এই মাল মজুত করার আগে, এই পণ্যগুলো মজুত করার আগে কেন নিশ্চিত হচ্ছেন না যে এটার মধ্যে ফরমালিন নাই বা বিষাক্ত কোনো দ্রব্য নাই? বা আবার যিনি থেকে প্রান্ত থেকে, মিনিং যেখানে উৎপাদন হয় সেখান থেকে ঢাকায় বিপণন করছেন, তিনি কৃষক পর্যায়ে কেনার সময় কেন নিশ্চিত হচ্ছেন না যে এটার মধ্যে ফরমালিন বা কোন ধরনের বিষাক্ত কেমিক্যাল নাই? আমরা যদি সবাই যদি নিজ দায়িত্ব পালন করি, এই যে এন্টায়ার ফুড চেইন, তাহলে কিন্তু এই সমস্যা থাকে না। কিন্তু ব্যবসায়ীদের নৈতিকতা শেখানোর জন্য বাংলাদেশে কোনো স্কুল নেই,
এবং জোর করে নৈতিকতা শেখানো যাবে না। আমার কথা হচ্ছে, আপনি শুরুতেই বলছিলেন যে বাংলাদেশের মানুষ সবসময় দলবদ্ধ হয়ে যে কাজগুলো করেছে সেখানে সফল হয়েছে। বাংলাদেশের 16 কোটি মানুষ, 32 কোটি হাট, 32 কোটি হাট যদি একসাথে হয় এই ফরমালিন নির্মূল করতে বাধ্য। এবং সেখানে যদি আপনারা পুলিশ সরাসরি সাধারণ মানুষের পাশে থাকেন, সেই সহযোগিতা কিন্তু সাধারণ মানুষ চায়। আর সেই জায়গা থেকে আপনি আশা করছেন কতদিনের মধ্যে আসলে এই প্রসেসিং এর মাধ্যমে আপনারা কাজটা শেষ করতে পারবেন? আমরা দেখেছেন যে এই যে আমরা যখন এই অভিযানটা শুরু করি তখন আমরা নাগরিকদের কাছে আসলে অকুণ্ঠ সমর্থন পেয়েছি, অকুণ্ঠ সমর্থন, অভাবনীয় সমর্থন পেয়েছি আমরা। এবং ব্যবসায়ী যারা ছিলেন তারা প্রথমে কিছুটা দ্বিধাবিভক্ত ছিলেন, এখন কিন্তু তারা স্পষ্টভাবে দুটি শিবিরে বিভক্ত হয়েছেন। একটি শিবির তারা কিন্তু বলছেন যে আমরা এই বিষ মুক্ত ফল এর ব্যবসা করতে চাই। আরেকটা স্মল গ্রুপ তারা অন্য ধোঁয়া তুলছেন আর কি। আমরা মনে করি যে যারা এই অন্য ধোঁয়া তুলছেন, কনফিউশন তৈরি করছেন বা ইনডাইরেক্টলি পরোক্ষভাবে ফরমালিনের পক্ষে অবস্থান নিচ্ছেন, এটা হচ্ছে সংখ্যালঘু। এবং আমাদের তাদেরকে আমি অনুরোধ, দয়া করে আপনারা এই ব্যবসাটা ছেড়ে দেন, আপনাদের এই ব্যবসা করার দরকার নেই, আপনারা অন্য কিছু করেন। বাংলাদেশে কোটি কোটি মানুষ আছে, আপনারা এই ব্যবসাটা বন্ধ করলে সেই জায়গাটা নেওয়ার জন্য আমাদের দেশে লোকের অভাব নাই। আপনারা যদি ফরমালিন ছাড়া ব্যবসা না করতে পারেন বা এই কেমিক্যাল ছাড়া ব্যবসা না করতে পারেন, দয়া করে আপনারা ব্যবসাটা ছেড়ে অন্য ব্যবসা করেন। আপনাদের কেউ জোর করে ব্যবসা আনে নেই। আপনাদের এমন কোন বিষয় নাই যে আপনারা ব্যবসা না করলে যে এই ব্যবসাটা বাংলাদেশে কেউ করবেন, এমন কোন বিষয় নেই। আপনাদেরকে জোর করে ওখানে আনে নাই। তো সবচেয়ে ভালো হবে যদি আপনারা এই বদ খাসলত যদি আপনারা পরিত্যাগ না করতে পারেন, দয়া করে ব্যবসাটাই পরিত্যাগ করেন। এবং এই জাতিকে এইভাবে নীরবে হত্যা করার মতো অধিকার আপনাদের কেউ দেয়নি। এবং এই ক্ষেত্রে অবশ্যই একটা পর্যায়ে আপনারা কঠোর আইন ব্যবস্থার মুখোমুখি হবেন। কিন্তু সেই ক্ষেত্রে ফরমালিনের উপর কঠোর আইন আছে যেটি আসলে পরিপালন করা হচ্ছে না, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এখন হয়নি, এটা এখনো প্রসেসিং এ চলছে। সেই জায়গা থেকে আসলে এই আইন যারা মানছে না তাদেরকে কিভাবে আইনের আওতায় নিয়ে আসবে? আমরা তো এখন যেটা হচ্ছে যে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের নিয়মিত ভ্রাম্যমাণ আদালত করছি, যেটা আমরা মোবাইল কোর্ট নামে খুব পরিচিত, এবং তারা জরিমানা করছেন, জেল দিচ্ছেন। এই প্রক্রিয়াটা আমরা অব্যাহত রাখবো। আর এবার যে এটা বিশাল ধাক্কা দেওয়া গেছে, তাতে আমি মনে করি যে অনেকের চৈতন্যোদয় হবে এবং অনেকে এখান থেকে সরে আসছেন বা আসবেন। আর এতে করে এই যে একটা সামাজিক যে অ্যাওয়ারনেস তৈরি হয়েছে, সেটাও এখানে আমার মনে হয় বেশ বড় আকারে কাজ করবে। আমরা শুধুমাত্র এই যে ঢাকা শহরের প্রবেশ পথগুলোতে যে আমরা অভিযান শুরু করেছিলাম, কারণ আমরা ঘোষণা দিয়ে করেছি যে আমরা ঢাকা শহরে কোনো ধরনের এই ফরমালিনযুক্ত ফল আমরা প্রবেশ করতে দিব না, এবং সেই আমরা সময় দিয়েছি যে যাতে করে দে ক্যান রেকটিফাই দেমসেলফ, রাইট। আমরা অপরচুনিটি দিয়েছি, তারপরে আমরা শুরু করেছি। এবং আপনি শুনে খুশি হবেন যে আস্তে আস্তে কিন্তু আমরা এই যে ফরমালিন যুক্ত ফল গাড়ির সংখ্যা কিন্তু আমরা এখন দেখছি কমে আসছে। আমরা এই গত প্রায় 12 দিনে ঢাকা শহরে 10,596টা ট্রাক প্রবেশ করেছে রাত্রিকালীন, প্রায় 10,500 ট্রাক ঢুকেছে। তার মধ্যে ফলের ট্রাক ছিল হচ্ছে 2,143টি। আর এর মধ্যে আমরা সর্বমোট 87 ট্রাকের ফল ধ্বংস করেছি, যেখানে আমরা ফরমালিন পেয়েছি। এবং প্রথম দিকে 11 থেকে যখন শুরু করি, তখন আমরা ঢাকা শহরে 118টি ট্রাক প্রবেশ করেছিল, ফলের ট্রাক। এবং সেই দিন আমরা 13টি ট্রাকের পণ্য ধ্বংস করেছিলাম। পরশু দিন রাতে 111টি ফলের ট্রাক ঢুকেছে ঢাকা শহরে। কোন ট্রাকে আমরা ফরমালিনযুক্ত ফল পাইনি। ইমপ্রুভমেন্ট। এবং আজকে যে রাতটা গেল, এই রাতে মাত্র 4টা ট্রাকের পণ্য আমরা দেখেছি আমরা ফরমালিন রয়েছে, সেগুলো ধ্বংস করা হয়েছে। সো ব্যবসায়ীরা চাইলেই পারেন, ব্যবসায়ীরা চাইলেই পারে, এবং আপনারাও চাইলে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন, অবশ্যই সেটি আপনারা করছেন। কিন্তু যে বিষয়টি আসলে ব্যবসায়ীরা এখন তুলে ধরেছেন যে আপনারা যে মিটার দিয়ে এই মুহূর্তে ফরমালিন দেখছেন, সেই মিটার ঠিক না, এটি আসলে কতটুকু? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং। বাংলাদেশে এই যে Z300 যে আমরা যন্ত্র দিয়ে পরীক্ষা করছি, এটি সম্ভবত ইম্পোর্টেড হয় 2012 সালের এপ্রিল মাসে, মৎস্য বিভাগ ইম্পোর্ট করে। আর একই বছর 2012 সালের সেপ্টেম্বর মাসে এফবিসিসিআই 20টি মেশিন কিনে ঢাকা 10টি মার্কেটকে খুব ঘটা করে মন্ত্রীদের ডেকে, মিডিয়াকে ডেকে ফরমালিন মুক্ত ঘোষণা করে এই মেশিন দিয়েই। তো তারপরে প্রায় 2 বছর পার হয়েছে, এই মেশিনের কার্যকারিতা নিয়ে কেউই প্রশ্ন তোলেনি। এখন যখন আমরা এই অপকর্মের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে একটা সাঁড়াশি অভিযান পরিচালনা করলাম,
উইথ দি সাপোর্ট অফ দি সিটিজেন্স, তখন বলা হলো যে এটা সেই মেশিন না, এবং কিছু কিছু আবার বিশেষজ্ঞকে হাজির করার চেষ্টা করা হলো। এবং অনেকে ঢাকা ইউনিভার্সিটির টিচারদেরকে এটার সাথে মিশিয়ে তাদের বাণিজ্য নিয়েও কোট করছে। রাইট। এখন এটা খুব ইন্টারেস্টিং। আমার কথা হলো যে তারা বলছে যে এটা হচ্ছে বাতাসে ফরমালিন মাপার মেশিন। আসলে এটাও একটা ধাপ্পা। কারণ হচ্ছে যে ওই ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পারেন, এখানে বলা হচ্ছে এটা হচ্ছে ভেপার থেকে ফরমালিনের নির্ধারণ করে। ভেপারের বাংলা কি বাতাস? এখন এই লোকগুলো আমাদেরকে ইংরেজি থেকে বাংলার অর্থ শেখাতে চায়, এবং তারা মনে করে যে আমরা এদেশের মানুষ এরকম অশিক্ষিত, এরকম আহাম্মক। আসলে উল্টো, তারাই বোধহয় আমাদের জাতিকে বোকা হবে, আসলে নিজেরাই তারা বোধহয় নিজেদের সঙ্গে প্রতারণা করছে। তো এটা আমার প্রশ্ন হলো যে গত 2 বছর ধরে মাছের কি বলে ফরমালিন নিয়ন্ত্রণ আমরা পরীক্ষা করলাম, ফলের করলাম, সবজির করলাম, হঠাৎ করে এখন এই প্রশ্ন আসলে কেন যে বাতাসে মাপার মেশিন? আমার প্রশ্ন, এই বিগত 2 বছর মাছ কি বাতাসে বসবাস করত? এই ফল সবজি এগুলো কি বাতাসে উৎপাদিত হতো? যে আমরা অপারেশন করার পরে ফল সবজি জমিনে এসছে আর মাছ পানিতে ঢুকেছে? এটি আমি মনে করি এই এন্টায়ার অভিযানটাকে প্রশ্নবিদ্ধ করার একটা ষড়যন্ত্র এবং অপকৌশল, নোংরা ঘৃণ্য অপকৌশল। যারা এর মাধ্যমে এই ফরমালিনযুক্ত বা বিষযুক্ত খাবারের পক্ষে অবস্থান নিয়েছেন, তারা মূলত আমাদের দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এবং এদেশের, আমি প্রথমেই শুরুতেই বলেছি, এদেশের মানুষের ঐক্যবদ্ধ মানুষের শক্তি ভয়াবহ। এরা যদি ওদেরকে চিহ্নিত করে, এরা পালাবার পথ পাবে না। এদের এখন সংশোধন হওয়া উচিত। এবং আমি মনে করি যে আপনি কি সাধারণ মানুষকে বলতে পারেন যে কেউ যদি বাজারে গিয়ে এ ধরনের ফরমালিন চিহ্নিত করতে পারে, সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে? অবশ্যই কিভাবে তারা আপনাদের নিকটবর্তী থানায় গেলেই হবে, ফোন করলে আমরা যাব, অসুবিধা নেই। আপনারা দেখবেন যে ঢাকা মহানগরে কিন্তু রাস্তার মোড়ে মোড়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ফোন নাম্বার, থানার ফোন নাম্বার, আমাদের কমান্ড সেন্টারের ফোন নাম্বার, লোকাল অফিসের ফোন নাম্বার, এগুলো সবসময় লেখা থাকে। এবং এখন আমরা চেষ্টা করছি যে পুরনো ধারার পুলিশিং থেকে বেরিয়ে আসার জন্য। আগে মানুষ যেত পুলিশের কাছে, আমরা চেষ্টা করছি আমরা যাওয়ার জন্য টু দি পিপল। আমরা মনে করি ইট শুড বি টু ওয়ে, বোথ ওয়ে ট্রাফিক। শুধুমাত্র পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই, পুলিশ মানুষের বন্ধু। পুলিশকে ভয় পাবে সাধারণ মানুষ, ক্রিমিনাল, ভয়, রাইট। তাদেরকে অবশ্যই পুলিশকে ভয় পেতে হবে। এবং আমরা সেই পুলিশিংটাই চাই যেখানে সাধারণ মানুষ পুলিশকে দেখলে তাদের মধ্যে আস্থার ভাব সঞ্চারিত হবে, আর ক্রিমিনালের মনে হৃদকম্প শুরু হবে। আমরা ওই পুলিশিংটাই করতে চাই। তো এটি আমাদের 150 বছরের যে একটা পারসেপশন আছে, এটা 5 বছরে যাবে না মেবি, বাট আমরা চেষ্টা করছি দ্রুত সম্ভব এখানে আমাদের যে প্রো পাবলিক যেটা, সেই ধরনের পুলিশিং নিয়ে আসা, প্রোঅ্যাক্টিভ পুলিশিং নিয়ে আসা, আমরা চেষ্টা করছি। আবার যন্ত্রে ব্যাক করি, যন্ত্রটা যদি আমরা দেখি, এটা কিন্তু এইটা বানানো হয়েছে আপনার যে কোনো ধরনের খাদ্যদ্রব্যে ফর্মালডিহাইড দ্রবণ মিশিয়ে বিষাক্ত করা হয়েছে কিনা তা নির্ধারণ করার জন্য যন্ত্রটা বানানো হয়েছে। এই জন্য এটি ISO সার্টিফিকেট প্রাপ্ত, ঠিক আছে। এবং এটা প্রযোজ্য ক্ষেত্র হচ্ছে খাদ্য, ফলমূল এবং মাছ। আর এটা US ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস এন্ড টেকনোলজি এটি এই যন্ত্রটিকে অনুমোদন দিয়েছে এই 3টা ক্ষেত্রে ফরমালিন আছে কিনা পরীক্ষা করার জন্য। তো এর পরেও তারা এই কথাগুলো বলছে, which is not true। আর আপনাকে আরেকটা কথা বলতে চাই, আমরা কিন্তু এই যন্ত্রের পাশাপাশি আমরা এই ফরমালিন পরিমাপের জন্য কেমিক্যাল সলিউশন আছে, সেটা দিয়েও আমরা ডাবল চেক করে থাকি। এক্ষেত্রে কি সাধারণ মানুষের সহজভাবে ফরমালিন চেক করার অলরেডি একটা কোম্পানি একটা পণ্য বাজারজাত করছেন, মাত্র 200 টাকায় একটা কিট কিনতে পাওয়া যায়, এবং সেই কিট দিয়ে 200 বার পরীক্ষা করা যায়। মিনিং যে একবার পরীক্ষা করলে 1 টাকা খরচ হবে। ইটস এ ভেরি চিপ প্রোডাক্ট, এটি ব্যবহার করা যেতে পারে। সামনে তো আসন্ন রোজা চলে আসছে, আপনারা অনেক কাজ করছেন, দ্রব্যমূল্যের দামও বাড়ছে এবং ছিনতাইয়ের সংখ্যাও বেড়ে যাচ্ছে। আপনি জানেন যে রাজপথে, ঢাকার রাজপথে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঝামেলা হয়। আপনারা অনেক কাজ করেন, কিন্তু এরপরও মানুষ যাতে আরো সেফ থাকতে পারে সেজন্য আপনারা ঈদকে সামনে রেখে কোন পদক্ষেপ? প্রথম হচ্ছে দ্রব্যমূল্য। আপনাকে বলতে চাই, এই মুহূর্তে কিন্তু কয়েকটা পণ্য ছাড়া আমরা সমস্ত পণ্যের এনাফ মজুদ বাংলাদেশে রয়েছে।
প্লাস যেগুলো এলসি খোলা হয়েছে, পাইপলাইনে যেগুলো আছে, সেগুলো আমি মনে করি পর্যাপ্ত পণ্য যেগুলো আমাদের লাগবে রমজানের সময়, আমাদের যেগুলো লাগে, তেল লাগে, আমরা বেশি কনজিউম করি, তেল কনজিউম করি, খেজুর কনজিউম করি, তারপরে ডাল, তারপরে ছোলা, বুট, এই ধরনের পেঁয়াজ, এগুলো কিন্তু বেশি, আদা, এগুলো বেশি কনজিউম করি। তো আমাদের কাছে যে পরিসংখ্যান রয়েছে তাতে দেশে অলরেডি এনাফ মজুদ রয়েছে। প্লাস পাইপলাইনেও মানে এলসি খোলা হয়েছে আরো অনেক যথেষ্ট পরিমাণ পণ্যের। সো এখানে দাম বাড়ার কোনো কারণ নাই যদি না আন্তর্জাতিক বাজারে কোনো ফ্ল্যাকচুয়েশন না হয়। এটা হলো একটা। আমরা কিন্তু অলরেডি 1 মাস আগেই এটা স্টাডি করেছে যে আমাদের পণ্যের মজুদের অবস্থা, কিন্তু মজুদ সিচুয়েশন ইজ ভেরি গুড। এখন যেটা আমরা করছি, আমরা এভরিডে মার্কেট মনিটর করি, এভরিডে যে কোন পণ্যের দাম বাড়ছে না কমছে সেটা আমরা স্টাডি করেছি। এবং আপনি শুনে খুশি হবেন যে এবছর কিন্তু গত 2 বছর থেকে পণ্য মূল্য আরো মানে ভালো ইন কম্পারিজন টু লাস্ট 2 years। পণ্য মূল্য অনেক সহনীয় পর্যায়ে আছে। আমরা এভরিডে বাজার আমরা মনিটর করছি। এই মনিটর করতে গিয়ে কি আপনার কখনো মনে হয়েছে যে বাজারের মূল্যের দাম বাড়া কমার উপরে আমরা দেখে থাকি যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের সম্পর্ক থাকে, তো অনেক সময় আমরা দেখে থাকি যে সাপ্লাইটা নিয়ে কিন্তু অনেক সমস্যা তৈরি করে দেওয়া হয়। সেক্ষেত্রে সিন্ডিকেটের ব্যাপারটা আমরা যখন ব্যবসায়ীদেরকে বলি তারা বলে কোনো সিন্ডিকেট নাই, কিন্তু আসলে মধ্যস্বত্বভোগীদের হাতেই কিন্তু সব টাকাটা চলে যায়। এখানে সমস্যা রয়েছে, আমাদের বোধহয় এখানে অনেক কাজ করতে হবে। আমি যুক্তরাষ্ট্রে বসবাস করেছি, চাকরি করেছি প্রায় 1.5 বছরের মতো। আমি শুরুতে যে ওখানে গিয়ে এক ক্রেট ডিমের মূল্য যা পেয়েছি, আমি চলে আসার আগে আমি একই মূল্য পেয়েছি। 1 লিটার দুধের একটা বটলের দাম আমি আমেরিকাতে যখন বসবাস শুরু করি তখন যা দেখেছি, ফিরে আসার আগে আমি তাই দেখেছি। মানে পশ্চিমের দেশগুলোতে এই পণ্য মূল্য খুব একটা ফ্ল্যাকচুয়েট করে না। আমাদের এখানে সকালে বিকালে পণ্য মূল্যের কিন্তু একটা চার্ট থাকে, সেই চার্ট অনুযায়ী রেট অনুযায়ী কিন্তু থাকে। আবার আমাদের এখানে আরো সমস্যা আছে, দেখবেন যে এক এক বাজারে, কোন বাজারে হয়তো টমেটোর দাম 45 পার কিলো, আবার একটু দূরে পাশের বাজারে যান ওখানে 35 টাকা, আরেক বাজারে যান দেখবেন 40 টাকা। এই যে এটা হয়, এখানেও কোনো ডিসিপ্লিন নাই, এবং যার যা খুশি সে সেটা নিচ্ছে, যেটা আমি মনে করি যে এক ধরনের অন্যায় অর্থলিপ্সা। যেটা পশ্চিমে, যেটা আমাদের অনেক বিষয় কিন্তু আমরা উই ক্যান লার্ন ফ্রম দি ওয়েস্ট, আমাদের আবিষ্কার করা দরকার নেই। পশ্চিমে কিন্তু যখন এই বড় বড় গুদামগুলো থেকে পাইকারি মার্কেট থেকে কেনা হয়, তখন তারা কিন্তু একটা রিসিপ্ট দেয় এবং সেখানে হাইয়েস্ট রিটেইল কত হবে সেই প্রাইসটা তারা উল্লেখ করে দেয়, এবং কোন রিটেইলার তার থেকে বেশি মূল্যে বিক্রি করতে পারবে না। কারণ কারণ বাজার থেকে যদি কত মূল্যে বিক্রি করা হলো এবং সে যিনি কিনছেন রিটেইলার তিনি সর্বোচ্চ কত মূল্যে বিক্রি করতে পারবেন লিখে দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হয়। এক্ষেত্রে আমাদের অনেক কাজ করতে হবে এবং দ্রুতই বোধহয় কাজ করতে হবে। এই ক্ষেত্রে অবৈধ এবং অনুমোদনহীন ব্যবসায়ী যারা আছে তাদের ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? এখন ব্যবসা অনুমোদন কিন্তু আমরা দিই না, পুলিশ দেয় না। আর কোনটা বৈধ বা অবৈধ যে কর্তৃপক্ষ ব্যবসা করার অনুমতি দেন তারাই বলতে পারবেন। তবে তারা যদি আমাদের সহযোগিতা চান, ডেফিনেটলি আমরা তাদেরকে সহযোগিতা করব। এবং কোন একটা পর্যায়ে, আমি এটা বলে রাখি, কোন একটা পর্যায়ে মনে হয় যে তারা এগিয়ে আসছেন না, তাহলে তাদেরকে আমরা সঙ্গে করে নিয়ে এসে এটা আমরা নিজেরা করব। এই ক্ষেত্রে অনেকগুলো ভালো ভালো কাজ করেছেন আপনারা। সামনে আপনাদের পুলিশের পক্ষ থেকে কর্মপরিকল্পনার মধ্যে কি রয়েছে, কি ধরনের কাজ হাতে নিচ্ছেন আপনারা? আমরা যেটা মনে করি যে এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায় শুধুমাত্র অপরাধ দমন নিয়ন্ত্রণই পুলিশের কাজ না। কারণ পুলিশের কাজ আসলে জীবনে এমন কোন ক্ষেত্র নেই যেটি পুলিশের দায়িত্বের পরিধির আওতার বাইরে। মিনিং যে জীবনের সমস্ত অ্যাক্টিভিটি কোনো না কোনো ভাবে পুলিশ সাপোর্ট প্রয়োজন হয়। তো সে কারণে যেখানে যেখানে আমরা মনে করি যে জনগণের পুলিশ হেল্প দরকার, আমরা সেখানে ইন্টারভিউ করতে চাই। এই ক্ষেত্রে সরকারের কি সহযোগিতা চাচ্ছেন? আমরা তো সরকার, যেহেতু আমরা সরকারি প্রতিষ্ঠান, সো উই ওয়ার্ক অন বিহাফ অফ দি গভর্নমেন্ট, সেখানে আমাকে সেপারেটলি সরকারের সহযোগিতা দেওয়ার প্রয়োজন নাই। আমার যেটা হচ্ছে যে সরকারের যেটা মূল লক্ষ্য হচ্ছে সেটা তাদের স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজি ডেফিনেটলি ফর দি, সেই স্ট্র্যাটেজির সাথে আপনারা যখন কাজ করছেন আপনাদের স্ট্র্যাটেজির কি কোনো সমস্যা? আমরা তো সরকার থেকে কোনো ভিন্ন স্ট্র্যাটেজি নিই না। একটা দেশের, গণতান্ত্রিক দেশের একটা সরকার, যে সরকারটি জনগণের ভোটে নির্বাচিত, তারা নিশ্চয়ই, সেই সরকার নিশ্চয়ই এই যে অবৈধ ব্যবসা, অনুমোদনহীন ব্যবসা, প্রতারণামূলক ব্যবসা, ধাপ্পাবাজির ব্যবসা, তারপরে যে অবৈধ
অর্থলিপ্সার ব্যবসা, সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে বঞ্চিত করে ব্যবসাকে সমর্থন করতে পারেন না। কিন্তু এই ক্ষেত্রে আপনি কিন্তু নিজেই বললেন যে আপনারা সরকারের স্ট্র্যাটেজির মধ্যেই আছেন, কিন্তু সরকারের অনেক লোকজনকেই আমরা দেখে থাকি যারা হচ্ছে অবৈধভাবে ব্যবসা করছেন এবং রাজনৈতিক ক্ষমতার বলে সেই ব্যবসা করছেন। এই ক্ষেত্রে আপনারা কি কোনো সহযোগিতা করছেন? যারা সাধারণ মানুষ তারা হয়তো বুঝতে পারছে না যে কার কাছ থেকে এই হেল্পটা চাইবে, আপনাদের অবশ্যই সেই হেল্পের জায়গাটা চাইবে। আমাদের কথা হচ্ছে যে যদি সুনির্দিষ্ট কোনো ক্ষেত্রে সাধারণ মানুষ নাগরিক সহযোগিতা চায়, আমরা অবশ্যই আমাদের সামর্থ্যের সর্বোচ্চ বিন্দু নিংড়ে দিয়ে তাদেরকে সহায়তা করব। আর যেটা আমাদের দেশে যারা ব্যবসা করেন তিনি ব্যবসায়ী, যখন তিনি ব্যবসা করেন তার থাকতে পারে পলিটিক্যাল পরিচয়, সেটা কিন্তু পরে। তিনি প্রথমত ব্যবসায়ী, এবং সেই ব্যবসা করতে আসতে পারেন একজন পলিটিশিয়ান বা পলিটিক্যাল আইডেন্টিটি আছে এমন কেউ, যিনি যখন ব্যবসা করতে আসেন তাকে অবশ্যই বিজনেস নর্ম মেনে চলতে হবে। আমরা যে বিষয়টি দর্শকদেরকে জানাতে পারি যে পুলিশ কারো শত্রু না, পুলিশ সকলের বন্ধু। শত্রু অবশ্যই ক্রিমিনালদের শত্রু, সাধারণ মানুষের বন্ধু। এবং সেই যারা আসলে সহযোগিতা পাচ্ছেন না বা এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যারা যাচ্ছেন তারা অবশ্যই কিন্তু তাদের নিকটস্থ যে থানা রয়েছে সেখানে গিয়ে তারা যোগাযোগ করতে পারে এবং সহযোগিতা চাইতে পারে। আর আপনি যে বিষয়গুলো আজকে বললেন, আমরা আশা করছি অর্থনৈতিক কর্মকাণ্ডে পুলিশ যেভাবে ভূমিকা রেখে আসছে এবং সফলতা দেখাচ্ছে, সেখানে সাধারণ মানুষের ভালোবাসা পাচ্ছে। সামনের কর্মপরিকল্পনাগুলো আরো বেশি আসলে সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার সুযোগ হবে এবং আপনাদের ভালোবাসার পরিমাণ আরো বেশি বাড়বে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এটিএন বাংলায় আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। দর্শক, শেষ করছি আজকে ঢাকা ব্যাংক এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স।